নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশিরভাগ সুপারিশের বিপক্ষে বিএনপি। সংলাপে প্রায় সবগুলোতেই একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। আওয়ামী লীগের পুনর্বাসন ইস্যুতে হাসনাতের বক্তব্যে প্রস্তাব নয় অভিমত রয়েছে বললেন সার্জিস। বক্তব্যের সঙ্গে আংশিক দ্বিমত প্রকাশ। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনূস মোদি বৈঠক নাকচ করেনি দিল্লি। রয়েছে সক্রিয় বিবেচনায়, জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক মালেকের ১৩ বছরের কারাদণ্ড, ১.৫ কোটি টাকা বাজেয়াপ্তের নির্দেশ। গাজীপুরে ঘর থেকে স্ত্রী সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার। পারিবারিক কলহে হত্যার পর আত্মহত্যা, প্রাথমিক ধারণা পুলিশের। ইসরায়েলের হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত। যুদ্ধবিরতি ভেঙে লেবাননেও হামলা, আগ্রাসন বন্ধে দেশে দেশে বিক্ষোভ। এবং নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে আজও বিগ ম্যাচ। রাতে স্পেনের মুখোমুখি নেদারল্যান্ডস, ডেনমার্কের প্রতিপক্ষ পর্তুগাল। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশের বিপক্ষে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে ঐকমত্য কমিশনে নিজেদের মতামত তুলে ধরেছে তারা। জাতীয় সংসদের এলইডি হলে কমিশনের কাছে মতামত দাখিলের পর এসব কথা জানান তিনি। বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করা হয়েছে সংস্কার কমিশনের প্রস্তাবনায়। তবে বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনের অধিকাংশের সঙ্গে বিএনপি একমত। এদিকে দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত জমা দেবে। ২৭টির মতো প্রস্তাব দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টে। তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট। তা আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচনী সংস্কার কমিশনের কাজ নয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ নয়, সেখানে রিপোর্টে এসছে। এটা ওনারা ভালো এক্সপ্লেন করতে পারবেন। তা আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি। এখানে সেটা শুধু উল্লেখ করেছি যেগুলো সংবিধান সংশ্লিষ্ট বিষয়, ওখানে আমরা মতামত দিয়েছি। দর্শক, সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। আরও খবর জানবো তার কাছ থেকে, যুক্ত হচ্ছি সৌরভের সঙ্গে। সৌরভ, জানা গেছে অনেক সুপারিশের বিপক্ষেই বিএনপি রয়েছে। এর ব্যাখ্যা হিসেবে দলটি কি বলছে জানাবেন। হ্যালো, যেমনটি বলছিলেন, আসলে আজ কিন্তু জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কিন্তু বিএনপির যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল সেই প্রতিবেদন কিন্তু তারা জমা দিয়েছে। বিএনপি আজ কিন্তু সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু তারা কিন্তু এই ঐকমত্য কমিশনের সাথে দেখা করতে আসে এবং সেখানে কিন্তু তারা তাদের যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, ওনার কাছে কিন্তু এই প্রতিবেদন এবং যে সেটি তারা কিন্তু জমা দেয়, যেখানে কিন্তু বলা হয়েছে যে এবং সংবিধানের যে মূল বিষয়, যে সংবিধানের শুরুতেই কিন্তু ৭১ এবং ২৪কে যে এক করার বিষয়, সেটিতে কিন্তু বিএনপি ভিন্ন মত পোষণ করেছে। তারা যেটি বলেছে যে ৭১ এবং ২৪কে একসাথে একইভাবে দেখাটা তারা সমর্থন করছে না, বরং তারা যেটি বলেছে সংবিধানের শুরুতেই যে ৭১-এর বিষয়টি রয়েছে সেটি থাকতে পারে, তবে ২৪কে তারা সংবিধানের অন্য অনুচ্ছেদে বা আলাদাভাবে আসতে পারে। একই সাথে কিন্তু তারা যে গণপরিষদ যে বিষয়টি সেটিও কিন্তু তারা দ্বিমত পোষণ করেছে। সেখানে বলেছে যে আপনার যেটি বলতে পারে যে আগামী যে
নতুন যেহেতু দেশ নয় সেহেতু কিন্তু সেই গণপরিষদের প্রয়োজন নেই, যে কারণে তারা বলছে যে এটির দরকার নেই। পাশাপাশি কিন্তু তারা যেটি বলছে যে সংবিধানের সংস্কারের যে বিষয়টি, যে সংবিধান কোনো পুনর্লিখন করা সম্ভব হবে না, বরং সেখানে কিন্তু তারা যেটি করতে পারে সেটি হচ্ছে পুনর্লিখন নাই, বরং হচ্ছে ব্যাপক সংস্কার প্রয়োজন সেখানে, যেটি বিএনপি বলেছে। আর স্প্রেডশিটের যে বিষয়টি, স্প্রেডশিটে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে স্প্রেডশিট বিএনপিকে দেওয়া হয়েছিল সেখানে হে বা না উত্তর না লিখে সেটি আরো বিস্তারিত যেন তুলে ধরার সুযোগ রাখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন যে শুধু হ্যাঁ বা না দিয়ে কিন্তু আসলে তাদের যে মতামত সেই মতামত তুলে ধরা সম্ভব না। কিছু কিছু ক্ষেত্রে তিনি যেটি দাবি করেছেন যে লিড না দিয়ে কিন্তু আরো হচ্ছে যে শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে যেহেতু এটি মতামত দিয়েছে সেক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তরই সঠিকভাবে দেওয়া যায়নি, যে ক্ষেত্রে কিন্তু বিএনপি কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু অনেক বিষয়ে তারা নিজেদের মতো করে আবার মতামত দিয়েছে। আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আগে যেহেতু নাকচ করেছে সেহেতু এই বিষয়ে একমত নয়, এবং আমরা যেটা দেখেছি যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং যে ২৪-এর গণ অভ্যুত্থান, এই দুটি বিষয়ে কিন্তু বিএনপি পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আসলে সংবিধানের শুরুতেই শুধু ৭১ হতে পারে এবং ২৪কে আলাদাভাবে গুরুত্ব দিয়ে সংবিধানের অন্য জায়গায় রাখার কথা তারা বলেছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। কিছুক্ষণ পর জাতীয় সংসদের এই এলডি হলে কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি তারা তাদের প্রতিবেদন জমা দিবে এবং এরপর সিপিবি তারাও কিন্তু আজকে ঐকমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিবে। রাব্বি, ধন্যবাদ আপনাকে। ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১৫১টিতে একমত রাষ্ট্র সংস্কার আন্দোলন। তাদের আপত্তি রয়েছে ৫টিতে, আর বাকি 10টি সুপারিশ নিয়ে রয়েছে আংশিক সমর্থন। রবিবার সকালে জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে দলটি। পরে দলের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম জানান, তারা সংবিধানে থাকা ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাবও দেওয়া হয়েছে। ধর্মনিরপেক্ষতা যে জায়গাটা ছিল, এই নীতিমালাটা আমরা অন্য নামে রাখার কথা বলছি। বহুত্ববাদ আছে, বহুত্ববাদের পাশাপাশি ধর্মনিরপেক্ষতার যে ইয়েটা ছিল, আর্টিকেলটা ছিল, সেকশনটা ছিল, ওইখানে আমরা বলছি এটার শিরোনামটা ধর্মনিরপেক্ষতার বদলে ধর্মীয় স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, এইটুকু বলে বাকি যা কিছু আগে ছিল সেটা অক্ষুণ্ণ রাখার জন্য। আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে আংশিক দ্বিমত প্রকাশ করেছেন সার্জিস আলম। দুজনেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক, একজন দক্ষিণের আর আরেকজন উত্তরের। রবিবার দুপুরে ফেসবুকে একটি পোস্ট করেন সার্জিস, বলেন কারো অভিমতকে একজন এক একভাবে দেখে। হাসনাত যা লিখেছেন তার সঙ্গে কিছুটা দ্বিমত রয়েছে। বলেন অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়া হয়েছে এমনটি মনে করেন না তিনি। এবার হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান ইস্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। হাসিনা বিরোধী গণবিক্ষোভের কথা ভারত আগে জানলেও হস্তক্ষেপ করা সম্ভব ছিল না বলে জানান তিনি। দেশটির পার্লামেন্টারি পরামর্শক কমিটিতে বৈঠকের পর এক প্রতিবেদনে তথ্য জানায় দ্য হিন্দু। এদিন মোদি ইউনুস বৈঠকও বিবেচনাধীন রয়েছে বলে জানান ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। চাকুরিতে কোটা প্রথার বিরোধিতা করে শুরু হওয়া আন্দোলন এক সময় গিয়ে সরকার বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। এর প্রেক্ষিতে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি অতিথি হিসেবে মোদী সরকারের তত্ত্বাবধানেই রয়েছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে নানা টানাপোড়েন দেখা দেয়। এরই মধ্যে চমকপ্রদ তথ্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংসদীয় কমিটির এক বৈঠকে এমপিদের প্রশ্নের মুখে তিনি জানালেন, শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া জনরোষ সম্পর্কে আগে থেকেই জানতেন মোদী সরকার, কিন্তু তাদের কিছুই করার ছিল না। তিনি এও দাবি করেন, শেখ হাসিনার ওপর ভারতের যথেষ্ট প্রভাব না থাকায় শুধু পরামর্শই দিত নয়াদিল্লি। এদিকে অপর এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, থাইল্যান্ডের বিমস্টেক বৈঠকের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক সক্রিয়ভাবে বিবেচনায় রাখা হয়েছে। তিনি জানান, এদিন সংসদীয় বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পরিস্থিতি, যেখানে বাংলাদেশে বহিরাগত শক্তির ভূমিকা রয়েছে বলে দাবি করেন জয়শঙ্কর। এছাড়া চীনকে প্রতিপক্ষ নয় প্রতিযোগী হিসেবে দেখেন বলেও জানান তিনি।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালিককে 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার এই রায় ঘোষণা করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তথ্য গোপনের অভিযোগে দেওয়া হয়েছে 3 বছরের জেল। দুটি অভিযোগে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে অর্জিত 1.5 কোটি টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মালিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকায় নিজ ঘর থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 3 জনের মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া। পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছে পুলিশের কর্মকর্তারা। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরে পরিবারের 3 জন মৃত্যুর খবরে আহাজারি যেন থামছেই না স্বজনদের। স্বজনরা জানায়, শ্বশুর বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন নাজমুল ইসলাম। প্রতিদিনের মতো শনিবার রাতেও স্ত্রী খাদিজা ও মেয়ে নাদিয়াকে নিয়ে ঘুমাতে যান নাজমুল। কিন্তু রোববার সকালে ঘুম থেকে না ওঠায় তাদের ডাকাডাকি করতে থাকেন তারা। সারা শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দরজা ভেঙে দেখেন নাজমুলের স্ত্রী খাদিজা ও মেয়ে নাদিয়ার নিথর মরদেহ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। অগমত ওরা ঘুমিয়ে গেল, রাত তখন 11টা বাজে, 11টা বাজে ওরা ঘুমিয়ে গেল। তখন তারপর থেকে স্যার আমার লগে কোনো কথাবার্তা, আমার লগে আর কোনো এই শেষ দেখা স্যার। পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর নাজমুল নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আমরা 3টি লাশ উদ্ধার করি, একজন পুরুষ, একজন মহিলা আর একজন শিশু বাচ্চা। প্রথমভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে। তবে নাজমুল নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। একই পরিবারের 3 জনের মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। সোয়াইব শামীম, নিউজ 24। নারায়ণগঞ্জের ফতুল্লার তলা মসজিদ এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী সহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। রবিবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেহরির জন্য খাবার গরম করতে রান্নাঘরে যান গৃহবধূ রুনা। তখন রান্নাঘরে বিস্ফোরণ হয়। ওই গৃহবধূর শরীরে আগুন লেগে যায়। নেভাতে গিয়ে দগ্ধ হন তার স্বামী ও মেয়ে। দ্বিতীয় দিনের মতো সুন্দরবনে জ্বলছে আগুন। পানির উৎস দূরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে এখনও পুরোপুরি কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য চারপাশের নালা কেটেছে বনরক্ষী, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। আর এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। আমি মিজান বলতেছি। দাউ দাউ করে জ্বলছে সুন্দরবনের গভীর অরণ্য। বাগেরহাটের পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজির টেপার বিলের গহীনে জ্বলছে এই লেলিহান শিখা। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে চারদিক। 3 একর এলাকা জুড়ে পুড়ছে গাছপালা। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টা পেরিয়ে গেলেও জ্বলন্ত আগুনে পানি ঢালতে পারেনি ফায়ার সার্ভিস। তারা জানান, ঘটনাস্থল থেকে পানির উৎস 3 কিলোমিটার দূরে, ফলে পানি আনতে বেগ পেতে হচ্ছে। পানি পেতে নালা কাটা হয়েছে। আমাদের মোংলা ফায়ার স্টেশন থেকে ধরে বাগেরহাট, শরণখোলা প্রথমে অ্যাটেন্ড করে টোটাল 4টা ইউনিট আমরা এখানে এসে উপস্থিত হই এবং ডেলিভারি হোস আমাদের পাম্প সেট আপ করে আমরা প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত এগোতে পেরেছি। আগুনের চারিদিকে মাটিতে আমরা এই নালার সিস্টেমের কাজ বন বিভাগের লোকজন এবং আমরা মিলে উঠে সহযোগিতা করাতে সেটা এখন নিয়ন্ত্রণ না, বিস্তার লাভ করবে না, আগুনটা প্রসারিত হবে না। এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সুন্দরবনের মাটির নিচে মিথেন গ্যাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ঠিক কেমন সময় লাগবে তা নিয়ে সন্দিহান ফায়ার সার্ভিস। গত বছরের মে মাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ নিয়ে গত 2 যুগে সুন্দরবনের 26টি অগ্নিকাণ্ডের তথ্য জানিয়েছে বন বিভাগ। সোয়াইব শামীম, নিউজ 24। সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে আরও একবার স্বাগত। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় সংসদ ভবনের সামনে কথা বলছেন দলটির নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সদস্য সংখ্যা 9 জন, এই সদস্যদের 2/3 ভোটে যেন এটা সিদ্ধান্তটা হয়। অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে, আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। আচ্ছা, এরপর হচ্ছে একটা পর্যায় পর্যন্ত সামনে নির্বাচন, এই নির্বাচন, তারপরে নির্বাচন আমরা তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের অধীনে করতে পারি, কিন্তু আমরা বলেছি একটা পর্যায়ে এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তারাই এই দায়িত্ব নিতে পারে। যদি নির্বাচন কমিশন থাকে এবং এনসিসি থাকে তাহলে আলাদা করে এই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা থাকার দরকার নাই। ওইটা আমরা কিভাবে এই ফরমেশনটা হবে সেটা আমরা মন্তব্যের ঘরে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। এবং এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত 4 মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে 3 মাস, আমরা বলেছি এটা 70 থেকে 75 দিন হয় যথেষ্ট। যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে 70 থেকে 75 দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা মানে সম্ভব হবে বলে আমরা মনে করি। এনসিসি যখন আপনি খেয়াল করবেন যে একটা সরকারের পরে আরেকটা সরকার আসার আগ পর্যন্ত যে মধ্যবর্তী টাইমটা, এই সময় তো এনসিসি থাকবে, এবং আমরা বলেছি যে এনসিসির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে সেক্ষেত্রে সেটা তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমরা বলেছি যে আর্থিক স্বাধীনতার কথা এসেছে, প্রস্তাব করেছেন, আমরা মনে করি এটা ভালো প্রস্তাব, কিন্তু বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। জরুরি অবস্থার ক্ষেত্রে আমরা বলেছি যে সংসদ চলাকালীন যদি জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি দেশে আসে তাহলে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে জরুরি অবস্থা জারি করতে হবে। নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি করা যাবে না, যে কোনো পরিস্থিতি হোক, কারণ এই সময় এটা খুব গুরুত্বপূর্ণ সময়, তখন শুধু নির্বাচন আয়োজন করতে হবে। আচ্ছা, নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন উচ্চ কক্ষের সিট অ্যালোকেশনের ব্যাপারে নির্বাচন কমিশন বলেছে 3% ভোট পেলে তার ভিত্তিতে আপনাকে আসন দেওয়া হবে, আর সংবিধান সংস্কার কমিশন বলেছে 1%। তা আমরা বলেছি এটা 1%ই ঠিক আছে, 3% দরকার নেই। আচ্ছা, ওনাদের আরেকটা প্রস্তাব আছে যে প্রত্যেক দলের প্রাপ্ত আসনের মধ্যে 50% নির্দলীয় এবং 30% নারী অন্তর্ভুক্ত করতে হবে। মানে উচ্চকক্ষে এক একটা দল যতগুলো আসন পাবে তার মধ্যে 50% দিতে হবে নির্দলীয় ব্যক্তিদেরকে, 30% দিতে হবে নারীদেরকে। আমরা বলেছি যে যেহেতু লোয়ার হাউসে 100 জন নারী সংসদ সদস্য যাচ্ছে, সেক্ষেত্রে এই প্রপোর্শনটা নির্দলীয় ব্যক্তি 50% না 33% হওয়াই যথেষ্ট, এবং নারী 25% হওয়াটাই যথেষ্ট। মেট্রো রেলে বেপরোয়াভাবে ওঠানামা করছেন যাত্রীরা। অফিস সময়ে প্রায় প্রতিদিনই দেখা যায় উপচে পড়া ভিড়। এমন অবস্থায় দুর্ঘটনার শঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর অন্যদিকে ডিজিটাল ভেন্ডিং মেশিনে ও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা নিয়েও বিরক্ত যাত্রীরা। বিস্তারিত শাহরিয়ার কবিরের প্রতিবেদনে। ছবির এমন দৃশ্যই বলে দিচ্ছে অফিস ছুটির পর সময় মতো বাসায় ফিরতে কতটা মরিয়া ঢাকার যাত্রীরা। পুরো রোজার মাসে অফিস ছুটির পর থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের এমন অভিজ্ঞতা নিত্যদিনের। জীবনের ঝুঁকি নিয়ে কেউ কেউ উঠতে পারছেন, আবার সে চেষ্টায় ব্যর্থ কেউ কেউ। প্ল্যাটফর্মের মতো একই দৃশ্য টিকিট কাউন্টারেও, তবে র্যাপিড পাসধারীদের ভোগান্তি কিছুটা কম। সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়, টিকিট কাউন্টার কম, অনেক সময় 2টা বা 3টা ট্রেন ছেড়ে দিতে হচ্ছে, আমরা উঠতে পারছি না। বাইরের কান্ট্রি আমরা দেখছি যে ওরা আগেই দেখে কতটুকু ফাঁকা আছে, আগে আটকে দেয়, গেটে যায়, ধাক্কাধাক্কি করে, কেউ ঢুকে কেউ বাইরে যায়, কেউ ধাক্কা দিয়ে ভিতরে পড়েও যায়। ভেন্ডিং মেশিনের টিকিট কাটা নিয়েও যাত্রীদের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। মেশিনে 100 টাকার নোট প্রবেশ করিয়ে 4 থেকে 5 বার চেষ্টার পর মিলে টিকিট, কারণ সংকট পর্যাপ্ত খুচরো টাকার। ফলে আরও দীর্ঘ হয় টিকিটের লাইন। মেশিনের সমস্যা, এখন খুচরো নাই,
দেখা যায় এই সময়টা সবার একটু তাড়া আছে বাসায় যাওয়ার জন্য। আর কোনো যদি সম্ভব হয় কোনো অ্যাপস দিলে পারে, কার্ড ছাড়া অ্যাপসের মাধ্যমে টাকা কাটবে, অ্যাপসের মাধ্যমে সব কিছু হবে। রোজা উপলক্ষে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত, যে কারণে সন্ধ্যায় চাপ কিছুটা কম। মেট্রো স্টেশনে পানি নিয়ে ভ্রমণ নিষেধ হলেও রমজানে জন প্রতি ২৫০ মিলিলিটার পানি বহন করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ, আর তা দিয়েই চলে যাত্রীদের ইফতার। বাংলাদেশে এক হলো পানি নিতে দেয় না, এখন যারা নিয়ে আসছেন হয়তো রোজার জন্য দিছে। সামনে একটু আগে ওঠার আগে দেখলাম যে লেখা ফুল নিয়ে ঢোকা নিষেধ। কেন ভাই, মেট্রো স্টেশন কি কোনো কারাগার নাকি যে এখানে এইটা আনা যাবে না ওইটা আনা যাবে না? বেপরোয়া যাত্রী ওঠানামা ও টিকিটিং সেবার মান নিয়ে প্রশ্নে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। তবে কথা হয় পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আব্দুল বাকি মিয়ার সাথে, তাতেও মেলেনি সদুত্তর। আমরা এক জায়গাতে কথা বলি, বুঝলেন, অপারেশন রিলেটেড তো এটা এমডি সাহেবই করবেন। আমরা কোনো বক্তব্য আমরা দিতে পারি না, এমডি সাহেব তারা কেউ কোনো বক্তব্য দেয় না, আমরা কেউ কিছু বলবো না। নির্দেশ আছে, আমরা কেউ কোনো কথা বলবো মানে এমডি সাহেব নিজের কথা বলবো, এমডি সাহেবের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ওনার সাথে কথা বলবো। দেশের বড় মেগা প্রকল্পগুলোর মধ্যে সফল একটি মেগা প্রকল্প এই মেট্রো রেল প্রকল্প। তবে চলতি রমজানে অতিরিক্ত চাপের কারণে বেড়েছে যাত্রী ভোগান্তি, আর এই ভোগান্তি কমাতে মেট্রো রেল পরিষেবা বাড়ানোর দাবি ঘরে ফেরে এসব মানুষের। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। এবার বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার আয়োজন। ঈদের কেনাকাটার খবর শোনাতে পুলিশ প্লাজা থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফারজানা রিয়া। রিয়া, ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই, এখন পছন্দের পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে আপনি ক্রেতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নাফিসা। যেমনটা বলছিলেন যে ঈদের কিন্তু আসলে আর বেশি দিন বাকি নেই, খুব কম সময় হাতে রেখেই কিন্তু ক্রেতারা আসছেন, তাদের পছন্দের বিপণী বিতানগুলোতে কেনাকাটা করছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর পুলিশ প্লাজার স্মার্টেক্সের শোরুমে। এখানে আসার পর থেকে কিন্তু আমরা সকাল থেকে অনেক ক্রেতা সমাগম দেখেছি, যেহেতু এখন একটু দুপুরের সময় ক্রেতা সমাগমটা কিছুটা কম, আবার আশা করা যাচ্ছে যে বিকাল থেকে কিন্তু এই সমাগমটা আরও বাড়বে। যদি আমি আপনাকে বলি যে এবার স্মার্টেক্স শোরুমে কি কি পোশাকে সাজানো হয়েছে, তাহলে শুরুতেই বলবো যে এখানে পাওয়া যাচ্ছে পাঞ্জাবি, ছোট থেকে শুরু করে বয়স্ক সবার জন্য কিন্তু এখানে পাঞ্জাবি কালেকশন তারা রেখেছে। রয়েছে শার্ট, যদি দামের কথা বলি যে শার্ট পাওয়া যাচ্ছে হাফ হাতার 1150 থেকে 1490 টাকায়, টি শার্ট পাওয়া যাচ্ছে শুধুমাত্র 260 টাকায়। এছাড়া যদি বলি যে ফুল স্লিভের টি শার্ট যেগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে প্রায় 1500 থেকে 1600 টাকায়, পাঞ্জাবি পাওয়া যাচ্ছে 1750 থেকে 1890 টাকায়। সবকিছু মিলে খুবই বাজেট ফ্রেন্ডলি ভাবে তারা তাদের এবার কাপড়ের কালেকশন তুলেছেন। এছাড়া যদি বলি যে ছেলেদের প্যান্টও পাওয়া যাচ্ছে 1650 থেকে শুধু 2290 টাকার মধ্যে। এখন যদি বলি যে নারীদের কি কি কালেকশন তারা রেখেছেন, সেখানে রয়েছে ওয়ান পিস কিংবা কুর্তি কিংবা কোট সেট, এগুলো তারা রেখেছেন। তবে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে এই বছর কিন্তু কুর্তির প্রতি ক্রেতাদের একটু বিশেষ চাহিদা রয়েছে। নারী ক্রেতারা কিন্তু যারাই আসছেন তারা কিন্তু ওয়ান পিস কিংবা কুর্তি যেটাই বলছে সেটা নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে তাদের গুনতে হচ্ছে 2250 থেকে 3250 টাকা। বিক্রেতারা কিন্তু বলছেন যে এখন বর্তমানে বাজার যে চড়া, সেই চড়া বাজারে কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে তারা তাদের পণ্যগুলোর দাম নির্ধারণ করেছে। পণ্যের কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি এবং দামের মধ্যে তারা সামঞ্জস্য রাখার চেষ্টা করেছে। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে সামো সিল্কের কুর্তি, সিল্ক কুর্তি, কটন কুর্তি। এছাড়া তারা যেটা বলছিলেন যে ঈদের পরপরই যেহেতু একটু গরম শুরু হয়ে যাবে, যেটা এখনই আমরা দেখছি যে আবহাওয়ার কথা চিন্তা করে কিন্তু তারা সামার ফ্রেন্ডলি কালেকশন তুলেছে। ঈদে পার্টি ওয়্যারের মধ্যে কটনের ছোঁয়ায় যে পার্টি ওয়্যারগুলো হতে পারে সেই সুযোগটি কিন্তু তারা কাজে লাগিয়েছেন। সবকিছু মিলে কিন্তু খুবই বিশেষ চিন্তা থেকে তারা তাদের এবার কাপড়ের কালেকশন রেখেছেন। এছাড়া যারা বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বার রয়েছে তাদের জন্য কিন্তু 10% ডিসকাউন্টের সুযোগও তারা রেখেছেন। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিয়া, ধন্যবাদ আপনাকে। আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। সংবাদে আবারও স্বাগত। এবারে জানিয়ে দেব অর্থ বাণিজ্য সংবাদ। ভারতের রেকর্ড সর্বোচ্চ দামের কারণে স্বর্ণের চাহিদা কমছে, ফলে গত 8 মাসে সর্বোচ্চ ছাড়ে স্বর্ণ বেচাকেনা করছেন দেশটির ব্যবসায়ীরা। রয়টার্স জানায়, সরকারিভাবে নির্ধারিত স্থানীয় মূল্যের তুলনায় প্রতি আউন্স স্বর্ণে $41 পর্যন্ত ছাড় দিচ্ছেন ভারতীয় ডিলাররা, যা গত সপ্তাহে $39 ছিল।
চলতি বছরের এখন পর্যন্ত দেশটিতে স্বর্ণের দাম বেড়েছে 10% বেশি। চলতি সপ্তাহে ভারতে প্রতি 10 গ্রাম স্বর্ণের দাম রেকর্ড 89,796 রুপিতে পৌঁছেছে। রেকর্ড দামের কারণে ফেব্রুয়ারিতে বার্ষিক ভিত্তিতে 85% কমে 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে ভারতের স্বর্ণ আমদানি। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।